ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের নিরঙ্কুশ জয়, সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার নেতাদের। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ কাল। বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমদ। ডাকসু নেতা হলেই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হবেন মনে করেন না মান্না। ডাকসুর ফলাফল সব দলের জন্য ঘুম ভাঙানোর ডাক, বলছেন রাজনীতিকরা। জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে না বললেন মিন্টু। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বাগেরহাট, ফরিদপুর সহ বিভিন্ন এলাকার বিক্ষোভ। 20 অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার সাক্ষ্য দিবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। এ মাসেই শেষ সাক্ষ্য গ্রহণ আশা প্রসিকিউশনের। মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনা লকার জব্দ, মালিকের অনুপস্থিতিতে ভাঙার বিধান নেই, প্রচলিত আইনি ব্যবস্থা নেবে এনবিআর। এবং পোল্যান্ডে রাশিয়ার ড্রোন হামলায় অভিযোগ, আকাশ প্রতিরক্ষা জোরদার, যুদ্ধের উস্কানি দেখছে ইউরোপ, প্রত্যাখ্যান করল মস্কো। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান। বুধবার সকাল 8:30টায় সিনেট ভবনে ফল ঘোষণা করে ডাকসু নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন নাইম আফসান। মঙ্গলবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাতভর চলে গণনা। বুধবার সকাল 8:30টার পর আসে ফলাফলের চূড়ান্ত ঘোষণা। দীর্ঘ 6 বছর পর এবং স্বাধীন বাংলাদেশের অষ্টমবারের মতো অনুষ্ঠিত হওয়া এবারের ডাকসু নির্বাচনে জগন্নাথ হলের কেন্দ্র ছাড়া বাকি 7 কেন্দ্রেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। 14,042 ভোট পেয়ে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট, আর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট, আর প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘ মোল্লার বসু পেয়েছেন 4,494 ভোট। এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন 11,772 ভোট। ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদিমায়েত পেয়েছেন 5,064 ভোট। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাতেমা তাসনিম ঝুমা। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইকবাল হায়দার। এছাড়াও ক্যাফেটেরিয়া ও কমন রুম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উম্মে সালমা। আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চোখ হারানো জুলাই যোদ্ধা জসিম খান। 39,775 ভোটারের মধ্যে ভোট পড়েছে 78.33%। 18টি হলের মধ্যে ভোট কম পড়েছে ছাত্রী হলগুলোতে। সবচেয়ে বেশি 88% ভোট পড়েছে মাস্টারদা সূর্য সেন হলে, আর সবচেয়ে কম 63.67% ভোট পড়েছে শামসুন নাহার হলে। এবারের ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 471 জন, আর 18টি হল সংসদে নির্বাচন হয়েছে 13টি পদে। হল সংসদে 234টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 1035 জন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আমার ভোটটি গেল কই, এই অভিযোগ এনে মধুর ক্যান্টনে সংবাদ সম্মেলন করেছেন ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থিতা করা শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী সজীব হোসেন। একই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন আরেক প্রার্থী রাকিব হোসেন গাজী। সজীব হোসেন অভিযোগ করেন, নির্ধারিত কার্জন হল কেন্দ্রে জিএস পদে যে প্রার্থীকে তিনি ভোট দেন সেটি হিসেব হয়নি। নিয়ম মাফিক ভোট দিলেও তার প্রার্থীর ফলাফলে দেখা যায় 0 ভোট। রাকিব হোসেন গাজী অভিযোগ করেন, নির্বাচনের প্রার্থী স্লিপ বিতরণে মানা হয়নি নিয়ম। আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে। যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে, নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে। এবং দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আসলে 2019 সালের পরে 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় প্রথম যদি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন, সেটি হচ্ছে এই ডাকসু নির্বাচন, যার কারণে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ডাকসু নির্বাচনের উপর মুখ উঁচিয়েছিল।
এবং বিশেষ করে রাজনৈতিক দলের প্রভাব না থাকলেও, প্রকাশ্যে না থাকলেও গোপন ভাবে বলেন কিংবা সাধারণ মানুষের মধ্যে বলেন, জামাত এবং বিএনপির মধ্যে তাদের যে প্রতিনিধিত্ব সেটি কিন্তু অনেকটা প্রকাশ পেয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। ছাত্রদল মনোনীত যে প্যানেলটি তারাও তাদের জায়গা থেকে ব্যাপক তোড়জোড় চালিয়েছে তাদের যে মনোনীত প্রার্থী যারা আছে তাদেরকে জয়ী করার জন্য। অন্যদিকে শিবিরের থেকেও তাদের যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে কিন্তু তারা চেষ্টা করেছেন তাদের জায়গা থেকে প্রার্থী যারা আছেন তাদেরকে জয়ী করে আনার জন্য। তো আমরা দেখেছি 471 জন প্রার্থী ছিল এই ডাকসু নির্বাচনকে ঘিরে এবং 471 জনের বিপরীতে কিন্তু 28টি পদে নির্বাচিত হয়েছেন। এর মধ্যেই 23টি পদে কিন্তু নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি ছিল সেই প্যানেল থেকে। তো অনেক নানান গুঞ্জন তোড়জোড় ছিল, পুরো রাত ব্যাপী কিন্তু আমরা দেখেছি ভোট গণনা চলে এবং সকালেই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া ছিল 8টার দিকে। তারপরেই এখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করছি। এখানে প্রায় সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের দিকে পথ। ঠিক এই মুহূর্তে কিন্তু হলগুলোতে খুব সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে। এই নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কোনো পরবর্তী মুহূর্তে কোনো কিন্তু প্রতিক্রিয়া বা অপ্রীতিকর ঘটনাও আমরা দেখতে পাইনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর জায়গা থেকে আমরা দেখেছি শাহবাগ, টিএসসি এই জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করেছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছে। আর অন্যদিকে যে ডাকসুর যারা ভিপি, জিএস পদে মোট 28টি পদে যারা বিজয়ী হয়েছেন তাদের আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকসুর যে নির্বাচনী পরিচালনা পর্ষদ ছিল তারা কিন্তু সেটি বুঝিয়ে দিবেন এবং এরপরেই তারা নতুন দায়িত্ব পালন করবেন। এবং অন্যদিকে কিন্তু এই নির্বাচনকে ঘিরে অন্যান্য প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে যে ছোট ছোট অভিযোগগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত আজকের দিনে কোনো বড় কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাইনি। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে বিভিন্ন আমরা জিয়া হল থেকে শুরু করে বিজয় 71 হল আমাদের পেছনেই আছে। এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তারা এখানে চলাচল করছেন এবং একটু নিরাপত্তা, শুনশান নিরাপত্তাও বইছে। কারণ গতকালকে এক পুরো রাত ব্যাপী কিন্তু একদম সকাল পর্যন্ত শিক্ষার্থীরা এখানে সিনেট ভবনের সামনে অবস্থান করেছিল, আনন্দ মিছিলও হয়েছে সেখানে। সেই ক্ষেত্রে হয়তো ক্লান্তিটা থেকে কিন্তু এখন শিক্ষার্থীরা হলে অবস্থান করছে। এবং অন্য দিক থেকে আমরা যদি একটু জানিয়ে রাখি, এখানে এখন পর্যন্ত যে ভিপি যিনি হয়েছেন সাদিক কায়ুম এবং ফরহাদ তারা কিন্তু আমাদেরকে যে সকালেই তারা একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তাদের যে ইশতেহারগুলো তারা দিয়েছেন সেই ইশতেহারগুলো নিয়ে তারা তাদের আগামী দিনের কাজ করে যাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ডাকসুর ফল পরবর্তীতে সেই সময়ের সবশেষ খবর জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। ন্যান্সি। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনের পরবর্তী সময়ের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ব্যানারে কেউ অংশ নেয়নি, এরপরও বিজয়ীদেরকে কেন শিবির বলা হচ্ছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিজয়ীদের অভিনন্দনও জানান তিনি। বলেন, ফ্যাসিবাদের উত্থান না চাইলে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বুধবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। নেতারা বলেন, গুপ্ত রাজনীতিবিদরা এখন জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। জাতীয়তাবাদী দলের মধ্যে এখন এই ষড়যন্ত্র চক্রান্ত করবার জন্য এই গুপ্ত রাজনীতিরা এবং ফ্যাসিস্টরা এখন তারা কিন্তু জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসার চেষ্টা করছে। প্রত্যেকটা নারী, আমি মনে করি এখানকার ৯৯% নারী মামলা হামলার শিকার। এমন কোনো নারী নাই যে জেলে যায় নাই, মামলা হামলার শিকার হয় নাই। প্রধান অতিথির বক্তব্যে ডাকসু নির্বাচনের বিজয়ীদের অভিনন্দন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, এমন ছাত্র রাজনীতি মানুষ চায় না যাতে আবারও ফ্যাসিবাদ তৈরি করে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। তিনি বলেন, দেশের রাজনীতির যত পরিবর্তন ঘটেছে তা ছাত্র রাজনীতির মাধ্যমেই ঘটেছে, তাই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম
আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। বিএনপি সংসদে গেলে নারীদের মনোনয়ন 5% থেকে বাড়িয়ে 10% করবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে জয়ী হলেই জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি। আর তরুণরা সব ক্ষেত্রে পরিবর্তন চায় জানিয়ে বক্তারা বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সংস্কারের বিকল্প নেই। ফজলে আদিত্যের রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, সংস্কার বাস্তবায়নের পথরেখা বিষয়ক আলোচনা সভা আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন বক্তারা। সংকট নিরসনে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র সংসদের ইলেকশন, সেটাকে আমরা একটা যে জাতীয় চেহারা দিচ্ছি, যে উত্তেজনা তৈরি করছি, এটা যাতে না থাকে ভবিষ্যতে, সেটার জন্য আমাদের একটা নিয়মিত গণতান্ত্রিক যাত্রা দরকার। যেটুকু ঐক্যবদ্ধ হয়, যেটুকুতে আমরা একমত হই, সেটুকুই যেন সাংবিধানিকভাবে এটি সুষ্ঠু বৈধতার সাথে যেন এটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়, সেজন্য একটা পদ্ধতি বের করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডাকসু নির্বাচনে জয়ী হলেই তারা জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে এমন ধারণা সঠিক নয়। ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতি বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। কিন্তু তারপরেও মনে করে দেখেন, মাহমুদুর রহমান মান্নার সেই সংগঠন ছিল না, কিন্তু এবারে যারা জিতেছেন তাদের তো সংগঠন আছে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর সৌহার্দ্যপূর্ণ আচরণ খুবই প্রশংসনীয়। তবে এর আলোকেই সারা দেশে নির্বাচনের ভাবনা সাংঘর্ষিক। ডাকসু নির্বাচনটাকে সমগ্র বাংলাদেশ বিবেচনা করার কোনো কারণ নাই, এবং এখানে 40,000 ভোটার, 30-32,000 তারা ভোট দিয়েছেন। এটা সমুদ্রের মধ্যে একটা বিন্দু, কিন্তু এই বিন্দুরও একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে, এটা নিশ্চয়ই বিবেচনার মধ্যে আমরা রাখব। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংবিধান পরিবর্তন বা সংস্কার গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন সাইফুল হক। ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে জাতীয় রাজনীতির প্রভাব থাকলেও জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব পড়বে না বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। প্রতিবেশী ভারতের এজেন্ডা বাস্তবায়নে ছাত্র সংসদ নির্বাচনকে ব্যবহার করা হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা জানান তিনি। আর সমমনা দলের নেতারা বলছেন, ডাকসু নির্বাচনের ফলাফল রাজনৈতিক দলগুলোর ঘুম ভাঙানোর ডাক। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। মঙ্গলবার আলোচিত ডাকসু নির্বাচনে 28টি পদের মধ্যে 23টিতেই প্রথমবার নিরঙ্কুশ বিজয় অর্জন করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ব্যাপক ভরাডুবি হয় দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল সমর্থিত আবিদ, হামিম ও মায়েত পরিষদের। ডাকসু নির্বাচনের এমন ফলাফল অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নই ছিল রাজনৈতিক নেতাদের কাছে। ডাকসু নির্বাচনের ফলাফল দিয়ে এটাকে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কোনো ছায়া হিসাবে এটাকে দেখবার কোনো সুযোগ নেই। এটা দিয়ে একদম ওলটপালট হয়ে যাবে জাতীয় রাজনীতিতে, তা বলছি না। ডাকসুতে যে ওলটপালটটা হলো সেই ওলটপালট জাতীয় রাজনীতি হবে তা না, কিন্তু প্রভাব পড়বে, ভালোই প্রভাব পড়বে। জাতীয় রাজনীতিতে ডাকসুর নির্বাচনের ফলাফল প্রভাব না ফেললেও রাজনীতিকদের নতুন করে ভাবতে হবে বলে মনে করেন তারা। সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে যদি বেছে নেয়, সেদিক থেকে আপনি অ্যাজ সাচ আপনার তেমন কিছু বলবার নেই। তো সেটাকে হয়তো আপনাকে তখন মেনে নেওয়ারও যে সংস্কৃতি সেটা লাগবে। কিন্তু এটা বলতে পারেন, এটা নতুন একটা বার্তাও কিন্তু এটা কিন্তু দিয়েছে। যারা এর বিপরীত চিন্তা করেন, প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক ধারার যারা আছেন, তো তাদের দিক থেকে পুরো রাজনীতি, সংস্কৃতি, ভাবনা চিন্তাও যে তার যে নতুনভাবে ভাবা দরকার। মুক্তিযুদ্ধের এত বড় অপবাদের পরেও, এত বড় জনবিরোধী ভূমিকার পরেও তারা এখানে আসছে। এই জন্য আগামী দিনে তাদের এই ভূমিকাকে খুব গভীরতার সাথে বিবেচনা করা দরকার। ডাকসু নির্বাচন আর জাতীয় রাজনীতিকে কোনোভাবে মেলাতে চান না বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। যে ভোটাররা জাতীয় রাজনীতিতে ভোট দিবে পুরো বাংলাদেশে, তাদের মানসিকতা, তাদের চিন্তাধারা, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা
কোনোভাবেই ছাত্রদের সাথে আপনি মিলাতে পারবেন না। এটা যদি হয়তো অনলি 30% ভোট হয়েছে, ভোটার উপস্থিতি ছিল, 40% উপস্থিতি ছিল, আমি মানলাম যে ছাত্রলীগ ভোট দিতে যায়নি। তাহলে যদি 80 থেকে 85% ভোট যদি কাস্টিং হয়, তার মানে হলো সব ছাত্রলীগ ভোট দিছে। তাহলে এই ভোটগুলো কাকে দিল তারা? ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কাও জানান তিনি। যদি শিবিরকে শক্তিশালী দেখানো যায়, যদি জামাতকে শক্তিশালী দেখানো যায়, সেখানে আওয়ামী লীগের একটা লাভ আছে। সেটা হলো পাশের বাড়ির আমাদের বন্ধুরা বলবে, বলছি না আওয়ামী লীগ না থাকলে মৌলবাদের উত্থান হবে। তো আপনি তো দেখতে যে ওই লাইনে এটা যাচ্ছে। ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির উদ্বেগ নেই বলেও জানান আব্দুল্লাহ ওয়াল মিন্টু। এটা তো আমি বিশ্বাসই করি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ৩৩ বছর পর আগামীকাল হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন নিরাপত্তা দিতে মাঠে থাকবে 1000-এর অধিক পুলিশ সদস্য। দেওয়ার ইমনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। রাত পোহালেই শুরু হবে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ। জাকসু নির্বাচন কমিশন জানায়, বিশ্ববিদ্যালয়ের 21টি হলে 224টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারদের সহযোগিতায় 67 জন পোলিং অফিসার ও 67 সহায়ক পোলিং অফিসার কাজ করবে। নির্বাচনে নিরাপত্তার জন্য কাজ করবে 1000-এর বেশি পুলিশ সদস্য। পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে 80টি সিসি ক্যামেরা। যে ভোট গ্রহণ হবে সেটাকে সুন্দরভাবে আমরা এই কক্ষে বসে 21টি হলে কি অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন মনিটরে প্রত্যেকটি হলের আমরা দেখার আশা রাখছি, ব্যবস্থা করা হচ্ছে। ভোট শেষে আমরা যেটা প্রত্যাশা করছি যে বিশ্ববিদ্যালয়ের 5টি সাইট থেকে যেখানে এই সিনেট হলেই ভোট গণনা করা হবে। ভোট গণনার পর সেই ফলাফলটি প্রতি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা সম্প্রচার করব এবং সেটি লাইভ টেলিকাস্ট হবে। জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটের দিন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী সেদিন নিয়োজিত থাকবে, বিশেষ করে ইন্টারনালি এবং এক্সটার্নালি, অর্থাৎ গেটেও থাকবে এবং ভেতরেও থাকবে, অবস্থান করবে। তবে এটা যেহেতু ইন্টারনাল ইলেকশন, সেক্ষেত্রে আমাদের ওখানকার শিক্ষক মহোদয়দের অনেক ভূমিকা রয়েছে, তাদেরকে সাথে করে নিয়েই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এখানে। 10ম জাকসু নির্বাচনে 178 প্রার্থীর মধ্যে ভিপি ও জিএস পদে 9 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ভোটাধিকার প্রয়োগ করবেন 11,897 জন ভোটার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজও বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। ফরিদপুরের সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। বুধবার সকালে শুরু হওয়া অবরোধে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। শত শত ট্রাক আটকে থাকায় কাঁচা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন গ্যাজেট সংশোধন না করলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বুধবার সকাল 6টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে হরতাল শুরু করে এলাকাবাসী। এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল থেকে হরতাল সমর্থনে মিছিল করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তাদের দাবি, 4টি আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তি নিষ্পত্তির পর 20 অক্টোবর চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার রাজধানী নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, ত্রয়োদশ নির্বাচনে ভোট কেন্দ্র 42,618টি এবং ভোট কক্ষ 2,44,046টি। এছাড়া 35,000 ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর আগে রোববার 1 বছরের দ্বিতীয় হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে মোট ভোটার 12,63,07,504 জন। নির্বাচনের আগে 31 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বলে জানান ইসি সচিব। 10টা অঞ্চলে 64টা জেলায় 300 আসনের
মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,61,61,201। দাবি আপত্তি 25শে সেপ্টেম্বর পর্যন্ত। এই আপত্তি নিষ্পত্তির তারিখ আমরা নির্ধারণ করেছি 12ই অক্টোবর, আর চূড়ান্ত তালিকা করা হবে 20 অক্টোবর। দেখছেন সংবাদ সন্ধ্যা। আগামী সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমকে এই তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুইজনের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতায় হাজির হতে পারেননি। সোমবার নতুন দিন ধার্য করে ট্রাইব্যুনাল। প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, চলতি মাসেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রাষ্ট্রপক্ষে রয়েছে। এদিন 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। সাক্ষী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম, এই দুজন সাক্ষ্য দিবেন এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল, কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংকে থাকা লকার জব্দ করেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বাংলাদেশ ব্যাংক বলছে, কারো অনুপস্থিতিতে লকার ভাঙার কোনো বিধান নেই, তাই লকার ভাঙতে আদালতের আদেশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি জরুরি। দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনার লকার সংশ্লিষ্ট ব্যাংকের জিম্মায় থাকবে, আর এ নিয়ে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান। সাদিয়া লাবণীর প্রতিবেদন। রাজধানী সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে লকারটি জব্দ করে এনবিআর এর গোয়েন্দা সেল সিআইসি। একই ব্রাঞ্চে শেখ হাসিনা ও শেখ রেহেনার যৌথ নামে সেভিংস অ্যাকাউন্টের সন্ধান মেলে, যেখানে আছে 44 লাখ টাকা। এছাড়া শেখ হাসিনার একক নামে এফডিআর আছে 12 লাখ টাকার। লকার জব্দের বিষয়ে বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, শেখ হাসিনার অনুপস্থিতিতে লকার ভাঙতে হলে সংশ্লিষ্ট সংস্থার আইনি অধিকার থাকতে হবে, পাশাপাশি আদালতের আদেশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি লাগবে। এই ধরনের প্রক্রিয়া এটা লকার ভাঙা যাবে না। এটা যদি করতে হয় তাহলে ব্যাংক কোম্পানি আইনে সম্ভব না। যেই সংস্থাগুলো ওটা করতে চাচ্ছে, যেমন দুদক করতে চাইলে দুদকের আইনে করতে হবে, অথবা সিআইডি যদি করতে চায় তাহলে ওনাদের আইনে এটাকে করতে হবে। এদিকে শেখ হাসিনার লকার সংশ্লিষ্ট ব্যাংকের জিম্মায় থাকবে জানিয়ে দুদক মহাপরিচালক বলেন, যে কোনো সংস্থা চাইলে আইন অনুযায়ী লকারের বিষয়ে তদন্ত করতে পারবে, এক্ষেত্রে সহায়তা করবে দুদক। একই বিষয়ে যেহেতু দুর্নীতি দমন কমিশন এইসব রেকর্ডপত্র জব্দ করেছে, সুতরাং অন্য সংস্থা এখানে ফটোকপি নিয়ে তারা কাজ করতে পারবেন, তথ্য নিয়ে তারা কাজ করতে কোনো অসুবিধা নেই। তারা তাদের কাজ করবেন, আমরা আমাদের কাজ করব। গোয়েন্দা তৎপরতার বিষয়ে কেন্দ্রীয়ভাবে কিছুই জানেন না বলে দাবি করেন এনবিআর চেয়ারম্যান। ভল্ট ইস্যুতে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। তাদের কাছ তো গোয়েন্দারাই করে, এটা তো গোয়েন্দাগিরির মতোই, এটা তো আর ওপেন হয় না। এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না, গোয়েন্দাদের কাজই। কি ব্যবস্থা নেবেন পরবর্তীতে? এটা আয়কর আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী। জব্দ করা 128 নম্বর লকারটির 2টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে আছে বলে জানিয়েছে সিআইসি। সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা।